বোঝা যাচ্ছে। বিসমিল্লাহ। তো আমরা এখন পড়তেছি টর্ক। এবার টর্কের একটা বিষয় বোঝার চেষ্টা করো। টর্ক হচ্ছে ম্যাগনিটিউড অফ রোটেশন বা পাওয়ার অফ রোটেশন। টর্ক এই ডেফিনেশন তোমার বইয়ে কোথাও লেখা নেই, বাট টর্ক বিষয়টা এটাই। তো বিষয়টা হচ্ছে, যখন আমি ছোট ছিলাম তখন আমি দেখতাম যে খেলনার গাড়িগুলোর মধ্যে একটা মোটর থাকে, এন্ড মোটরের সামনে কিছু গ্রুপ বিশিষ্ট একটা সার্কুলার অবজেক্ট থাকে, যেটাকে আমরা বলি পিনিয়াম। ঠিক আছে, একটা ছোট পিনিয়াম বড় পিনিয়ামের সাথে যুক্ত থাকে, কারেক্ট? তো এরপরে ওই মোটরটা ঘুরে, মোটরের সাথে যে পিনিয়ামটা আছে ওইটা ঘুরে, ওই পিনিয়ামটার সাথে যে বড় পিনিয়ামটা যুক্ত আছে ওইটাও ঘুরে, আলটিমেটলি গাড়িটা সামনে যায় বা হুইলটা ঘুরে। আমরা এগুলো বুঝি, ঠিক না? পিনিয়ামস। তো পিনিয়াম দেখতে কিরকম হয় আশা করি জানো। পিনিয়াম দেখতে কিরকম হয় আশা করি জানো। তাও আমি তোমার জন্য একটা একটা পিনিয়াম আমি ড্র করি। দিস ইজ আ পিনিয়াম ফর এক্সাম্পল। হ্যাঁ, এবার পিনিয়ামে কি থাকবে? পিনিয়ামের মধ্যে এরকম কাটা থাকবে, বুঝছো? এরকম কাটা থাকবে। তাহলে আশা করি, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম কি থাকবে? পিনিয়ামের মধ্যে এরকম গ্রুভস থাকবে, পিনিয়ামের মধ্যে গ্রুভস থাকবে, ঠিক আছে? পিনিয়ামের মধ্যে এরকম পুরোটা গ্রুভস থাকবে, ঠিক আছে? আমি পুরোটাতে গ্রুভস দিতে গেলে তো সমস্যা, অনেক সময় লাগবে, ঠিক না? পুরাটা জুড়ে গ্রুপস আছে। তো তোমার মোটরের মধ্যে এরকম একটা পিনিয়াম আছে। তো মোটরের পিনিয়ামের গ্রুপস গুলো এটার গ্রুপস এর মধ্যে ঢুকে আলটিমেটলি মোটর ঘুরলে এটা ঘুরে। তো এটাই হচ্ছে মুদ্রা কথা। তো এখন বিষয়টা হচ্ছে, মোটরেরটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তো আমি বুঝতাম না যে কিরে, এটা মোটরেরটা ছোট কেন দিচ্ছে, মোটরেরটা কেন বড় দেয় না? কারণ মোটরেরটা যদি বড় দেয়, তাহলে হুইলের যে পিনিয়াম আছে এটা অনেক বেশি রোটেশন পাবে না? অনেক বেশি রোটেশন পাবে। কিন্তু যদি মোটরটা ছোট হয় আর এটা বড় হয়, তাহলে তো কি হয়ে গেল? মোটর মোটর 10 বার ঘুরলে এটা একবার ঘুরবে। যদি মোটরেরটা বড় হইতো আর হুইলেরটা ছোট হইতো, তাহলে মোটর একবার ঘুরলে হুইল 10 বার ঘুরতো। বুঝছো বিষয়টা কি বলতে চাচ্ছি? ভেরি গুড, বুঝছো। তো আমি বারবার প্রশ্ন করতাম নিজেকে যে মোটরেরটা কেন ছোট। তো এমনকি তুমি যদি মোটর বাইক দেখো, বাইকে দেখো, তুমি দেখবে বাইকের ইঞ্জিনের সাথে যে চেইনটা যুক্ত আছে, হ্যাঁ যে চেইনটা যুক্ত আছে, ওই চেইনটা দেখবে ছোট পিনিয়ামে যুক্ত। আর পিছের হুইলের যে বড় পিনিয়ামটা আছে এটা কিন্তু বড় সাইজে। তো স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে না যে ইঞ্জিনেরটা বড় দেখ, হুইলেরটা ছোট দেখ। এমন কেন করে যে ইঞ্জিন 10 বার ঘুরলে হুইল একবার ঘুরবে? এরকম কেন করে? এরকম করলে আরো বেটার হয় না? যে ইঞ্জিন একবার ঘুরুক, হুইল 10 বার ঘুরুক। এখানে আসবে পাওয়ার অফ রোটেশন। এখানে আসবে পাওয়ার অফ রোটেশন। তোমার যদি মোটর একবার ঘুরলে হুইল 10 বার ঘুরে, তোমার পাওয়ার অফ রোটেশন কম, তোমার টর্ক কম, রোটেশনটাতে পাওয়ার কম, বুঝছো? আর যদি তোমার মোটর 10 বার ঘুরলে পিনিয়াম একবার ঘুরে, তাহলে তোমার টর্ক বেশি। এবার টর্ক কেন নেসেসারি? তুমি যখন গাড়ি চালাবা বা তুমি যখন বাইক চালাবা, তুমি আপহিল যাবা, তোমার কিন্তু অনেক স্ট্রেংথ দরকার, তোমার নট জাস্ট রোটেশন দরকার, তোমার কিন্তু স্ট্রেংথ দরকার, ঠিক না? তোমার স্ট্রেংথ না থাকলে তো তুমি আসলে রোটেট করতে পারবা না। কোনো রেজিস্ট্যান্স না থাকলে, ধরো ফর এক্সাম্পল, কোনো রেজিস্ট্যান্স ছাড়া, কোনো রেজিস্ট্যান্স নাই, কিছু নাই, জাস্ট একটা ছোট পিনিয়ামের সাথে ছোট পিনিয়াম যুক্ত করে দিলাম, বড় পিনিয়ামটা মোটরে থাকলো, ছোট পিনিয়ামটা থাকলো রোটেটরি অবজেক্টটার মধ্যে। ওকে, এবার মোটর একবার ঘুরলে অবজেক্টটা 10 বার ঘুরবে। এক্ষেত্রে তুমি দেখবো অনেক রোটেশন হচ্ছে, কিন্তু তুমি হাত দিয়ে ধরা মাত্র দেখবা যে তুমি ধরে ফেলতে পারতেছো, তুমি থামাইতে পারতেছো, তুমি এটাকে থামাইতে পারতেছো, কারণ তোমার এখানে টর্কটা কম। বাট যদি এমন হয় যে মোটর 10 বার ঘুরলে অবজেক্টটা একবার ঘুরবে, এক্ষেত্রে তুমি অবজেক্টকে ধরেও থামাইতে পারবা না, তুমি সব ঘুরবা কিন্তু অবজেক্ট থামবে না, আস্তে আস্তে ঘুরবে কিন্তু অবজেক্ট থামবে না। বুঝছো বিষয়টা? সো দিস ইজ কল্ড পাওয়ার অফ রোটেশন। সো দিস ইজ কল্ড পাওয়ার অফ রোটেশন। দিস ইজ কল্ড পাওয়ার অফ রোটেশন অথবা টর্ক। দিস ইজ কল্ড পাওয়ার অফ রোটেশন অথবা টর্ক। তো বুঝছো টর্ক কি জিনিস? আগে বলো যে টর্ক কি জিনিস, এই টর্কের মুদ্রা বিষয়টা বুঝলেই হইলো যে মেইন কথা। এখন আমাদের বইয়ে টর্ক এভাবে পড়াই না, আমাদের বইয়ে টর্ক এভাবে পড়াই না, আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। আমাদের বইয়ের অনেক টপিক ডেফিনিশন থেকে বোঝানো হয়েছে, যেখানে টপিক গুলোর সিগনিফিকেন্স গুলো বোঝানো হয় নাই। এই এই যে আমি বললাম যে ম্যাগনিটিউড অফ রোটেশন, তুমি এটা দিয়ে বোঝাও, তুমি এটা দিয়ে কি করো, তুমি পরীক্ষার হলে রেখে আসো শূন্য বাবা শূন্য। কেন শূন্য বাবা জানো?
কারণ এই ডেফিনিশন বইয়ে নাই। তো এই যে টর্কের এই কাহিনী, এটা আমি শিখছি করতে জানো, এটা আমি শিখছি ফিজিক্স ওয়ালা থেকে। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন অনলাইনে কোনো কন্টেন্ট ছিল না, আমরা ফিজিক্স ওয়ালা থেকে দেখে দেখে পড়তাম। তো ফিজিক্স ওয়ালা থেকে আমি টর্কের এই বিষয়টা বুঝছিলাম, অনেক চমৎকার ভাবে বুঝাইছিল। এখন টর্ক কি জিনিস, আমাদের বই অনুসারে টর্ক হচ্ছে টাও। কি দিয়ে ডিনোট করা হয়? টাও। টর্ক হচ্ছে আর রেডিয়াস ভেক্টর আর ফোর্স, এই দুইটার ক্রস প্রোডাক্ট। তাহলে টর্কের ডেফিনিশন কি? ক্রস প্রোডাক্ট অফ cross product of R and F, এটা হচ্ছে আমাদের বই অনুসারে টর্কের ডেফিনিশন। এবার তুমি আমাকে বলো, টর্কের এই ডেফিনিশন দিয়ে তুমি টর্কের ছাতা মাথা কিছু বুঝছো? টর্কের এই ডেফিনিশন কি কোনো অর্থ বহন করে? টর্কের এই ডেফিনিশন ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো অর্থ বহন করে না। টর্কের এই ডেফিনিশন পড়ে একটা স্টুডেন্ট কখনো টর্ক কি জিনিস, টর্কের অর্থটা কি, এটা বুঝবে না। এখন আমরা এখানের মধ্যে আসি। তো টর্ক কি? ক্রস প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর এন্ড ফোর্স। ক্রস প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর এন্ড ফোর্স, এটা হচ্ছে টর্কের ডেফিনিশন। আর তুমি আমাকে বলতে পারো যে স্যার এখানে রেডিয়াস ভেক্টরের গল্পটা বুঝান, একটু ফোর্সের গল্পটা বুঝান। তো আমি একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ একটা অবজেক্ট নিলাম, এটার একটা অ্যাক্সিস অফ রোটেশন থাকবে, ঠিক আছে। আমরা ফর এক্সাম্পল এটার কথা চিন্তা করি, হ্যাঁ। তো ফর এক্সাম্পল আমি এটাকে চাইলে এভাবে রোটেট করাতে পারি, চাইলে এটাকে এভাবে রোটেট করাতে পারি, চাইলে এটাকে এভাবে রোটেট করাতে পারি। বুঝছো? চাইলে এটাকে কিভাবে রোটেট করতে পারি? এভাবে রোটেট করতে পারি। যখন আমি এভাবে রোটেট করাচ্ছি তখন অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এটা, ঠিক আছে। আর যখন আমি এটাকে এভাবে রোটেট করাচ্ছি তখন অ্যাক্সিস অফ রোটেশন কোনটা? এটা। মানে এটাকে যদি এভাবে রোটেট করানো হয়, হ্যাঁ, মানে এভাবে রোটেট করানো হচ্ছে, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কি? এই এন্ডের মধ্যে অ্যাক্সিস অফ রোটেশনটা আছে। আর যদি আমি মাঝখানে রেখে এভাবে রোটেট করি তাহলে অ্যাক্সিস অফ রোটেশন কোথায়? একদম মাঝখানে। তাহলে তোমার কাছে বুঝতে হবে অ্যাক্সিস অফ রোটেশনটা কোথায়, ঠিক আছে। অ্যাক্সিস অফ রোটেশনটা কোথায়? ওকে, ভেরি গুড। তো আমি বললাম যে অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে একটা প্রান্তে। অ্যাক্সিস অফ রোটেশন কোথায়? অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে একটা প্রান্তে। ওকে, ধর অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এখানে, অ্যাক্সিস অফ রোটেশনটা হচ্ছে এখানে, অ্যাক্সিস অফ রোটেশনটা হচ্ছে এখানে। এবার তুমি কি করতেছো? তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, ফোর্স অ্যাপ্লাই করতেছো। তো তুমি এখানে রাখছো অ্যাক্সিস অফ রোটেশন, এবার তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো অবজেক্টটা ঘুরবে, কারেক্ট? অবজেক্টটা ঘুরবে। তো এই যে অ্যাক্সিস অফ রোটেশন আছে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই যে ফোর্সের দূরত্বটা, অ্যাক্সিস অফ রোটেশন থেকে ফোর্সের দূরত্বটা, এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, 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 এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর আর এটা হচ্ছে ফোর্স। তো রেডিয়াস ভেক্টর আর ফোর্স, তো রেডিয়াস ভেক্টর আর ফোর্সের ক্রস প্রোডাক্ট কি বলে? রেডিয়াস ভেক্টর আর ফোর্সের ক্রস কে বলা হয় টর্ক, ঠিক আছে। এবার আসো, এবার আমরা ক্রস প্রোডাক্ট রিলেটেড পড়ালেখা করি। ক্রস প্রোডাক্ট হচ্ছে মূলত ভেক্টরের গল্প। আমরা ভেক্টর পড়লে ক্রস প্রোডাক্ট বুঝে যাব। তো ভেক্টর পড়লে ক্রস প্রোডাক্ট এত ভালো বুঝবো যে পরীক্ষার আগের দিন আর ক্রস প্রোডাক্ট দেখতে হবে না, ঠিক আছে। তো আসো, তা আমরা ক্রস প্রোডাক্টের একটা ফর্মুলা দেখব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান হয় হচ্ছে এ বি, এ বি সাইন থিটা। এখানে এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ বি, ঠিক আছে। এ হচ্ছে কি? ম্যাগনিটিউড বা ভ্যালিউ। ম্যাগনিটিউড শব্দের মানে কি? ভ্যালিউ, ম্যাগনিটিউড অফ এ। আর বি কি জিনিস? বি হচ্ছে ম্যাগনিটিউড অফ বি, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। আমি বোঝাচ্ছি অপেক্ষা করো। যেমন ধরো আপাতত তাদের কিছু বুঝতে হবে না, সহজ ভাষা বলি, আপাতত বোঝার দরকার নেই, যে এরো দেখি বুঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, আর থিটা কি জিনিস? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এবি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এবি। অ্যাঙ্গেল বিটুইন এবি কে এভাবে লেখা যায়, এটা তো জানো। অ্যাঙ্গেল কে এভাবে লেখা যায়, অ্যাঙ্গেল বিটুইন এবি। ব্রিলিয়ান্ট। এবার আসো, এবার আমরা বিষয়গুলোতে আসি। তো তোমার এখানে কি আছে? আর ক্রস এফ, আর ক্রস এফ। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? তুমি এখানে লিখতে পারো আর এফ সাইন থিটা,
আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এবার তুমি বলতে পারো যে স্যার আর কি জিনিস, স্যার এফ কি জিনিস। তুমি এই ফর্মুলাটা জাস্ট ডেফিনেশনের জন্য মাথায় রাখো, যে ডেফিনেশনের জন্য এটা মাথায় রাখো, যে ভেক্টর করলে এটা বুঝে যাবা, যেদিন ভেক্টর করবা ওই দিনটা বুঝে যাবা, ঠিক আছে। এবার তুমি এখানে আসো, তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমার কাছে এই জিনিসটার অ্যাপ্লিকেশন বুঝতে হবে, তুমি এই জিনিসটার মাধ্যমে তুমি অ্যাপ্লাই করবা, এই জিনিসটার মাধ্যমে তুমি ম্যাথ করবা। তোমার এখানে আর কি জিনিস, অ্যাক্সিস অফ রোটেশন থেকে যে পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে আর, এটা দূরত্ব, একটা লেন্থ, তুমি একটা লেন্থ পাবা, এত মিটার অত মিটার একটা লেন্থ পাবা তুমি, বুঝছো? ভেরি গুড। এফ কি জিনিস, তুমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছো সেটা হচ্ছে এফ। এবার 10 নিউটন অ্যাপ্লাই করে 10 নিউটন, 20 নিউটন অ্যাপ্লাই করে 20 নিউটন, ওটা বসাবা। এর থেটা কি জিনিস, এখানে আসে একটু কষ্ট, কাহিনী কাহিনী একটু কঠিন হয়ে যাবে। যেমন ধরো এখানে থেটা কত, এখানে থেটা খুব সহজ, এখানে থেটা খুব সহজ। তুমি ইনিশিয়াল পয়েন্ট গুলো এক জায়গায় আনো, ইনিশিয়াল পয়েন্টকে এক জায়গায় আনারও দরকার নেই, তোমার যদি আক্কেল বুদ্ধি থাকে তুমি এটা নিজেও বুঝবা। এখানের মধ্যে ইনিশিয়াল পয়েন্ট গুলোকে এক জায়গায় আনো। এই যে রেডিয়াস ভেক্টর, এটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে, আর এই যে ফোর্সের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যদি আমি একসাথে আনি, দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। বুঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। এবার ধরো আমরা আমরা কি করলাম, আমরা ধরো ফোর্সটা একটু বাঁকাই দিলাম। ফোর্সটাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে কোনো কথা আছে? ফোর্সটা তো চাইলে তো কোনাগুনি অ্যাপ্লাই করতে পারি আমি, ঠিক না? ফোর্সটা কি করতে পারি, কোনাগুনি অ্যাপ্লাই করতে পারি। তো যদি এরকম কোনাগুনি ফোর্সটাকে অ্যাপ্লাই করি, ইনকেস যদি আমি ফোর্সটাকে কোনাগুনি অ্যাপ্লাই করি, ইনকেস যদি আমি ফোর্সটাকে কোনাগুনি অ্যাপ্লাই করি, ইনকেস যদি ফোর্সটাকে আমি কোনাগুনি অ্যাপ্লাই করি, হ্যাঁ, ফোর্সটাকে যদি আমি কোনাগুনি অ্যাপ্লাই করি, আর এখন যদি বলি যে থেটা বের করো, থেটা কি হবে? এক্ষেত্রে থেটা হবে এটা আর এটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। এবার এই অ্যাঙ্গেলটা তুমি কিভাবে জানো 45 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হইতে পারে, নিতে পারো না। মানে মোট কথা হচ্ছে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি দিয়ে ছোট হবে। বুঝা গেছে? তো আমাদের এরকম করে থেটাটা বের করতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে এখানের মধ্যে একটু কাহিনীটা আর একটু চেঞ্জ করতে পারি। কাহিনীটা একটা কিভাবে চেঞ্জ করতে পারি, ধরো এখন আমরা কি করছি, পেনটাকে আমরা এভাবে ঘুরাইছি, যে এই বরাবর অ্যাক্সিস অফ রোটেশন রাখছি এন্ড দেন ঘুরাইছি, কারেক্ট? এভাবে করছি। অ্যাক্সিস অফ রোটেশন একটা এডজে ছিল, বাট অ্যাক্সিস অফ রোটেশন তো মাঝখানে হইতে পারে, অ্যাক্সিস অফ রোটেশন মাঝখানে হইতে পারে না। তো ধরো অ্যাক্সিস অফ রোটেশন মাঝখানে, তখন ঘটনাটা কি হবে? ধরো তখন দেখো, তখন রেডিয়াস ভেক্টর এটাই, মানে একদম সেন্টার থেকে অ্যাক্সিস অফ রোটেশন যেহেতু সেন্টারে, তাহলে সেন্টার থেকে যে পয়েন্টে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি ওটাই হচ্ছে রেডিয়াস ভেক্টর, ওটাই হচ্ছে কি রেডিয়াস ভেক্টর। ধরো আমি ফোর্স এখানে অ্যাপ্লাই করতেছি, ধরো এই হ্যাঁ, এই রডটা ধরো এত লম্বা, কিন্তু ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করতেছি, তাহলে রেডিয়াস ভেক্টর হবে এতটুকুই। বুঝছো? এখানে তো 90 ডিগ্রি হচ্ছে, হ্যাঁ, যদি আমি এটা বাঁকা দিই তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে না। আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াস ভেক্টর এমন না যেটা পুরো লেন্থটা হবে, অবজেক্টের পুরো লেন্থটা যে রেডিয়াস ভেক্টর হবে এমনটা কিন্তু না। রেডিয়াস ভেক্টর কি অ্যাক্সিস অফ রোটেশন থেকে ফোর্স পর্যন্ত। এবার অ্যাক্সিস অফ রোটেশনের বাম দিকেও অবজেক্টটা থাকতে পারে, আবার যে পয়েন্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো তার ডান দিকে বাম দিকে অবজেক্টটা থাকতে পারে। এটা ম্যাটার করে না অবজেক্টটা কত বড় কত ছোট, দিন শেষে রেডিয়াস ভেক্টর কি ম্যাটার করে, অ্যাক্সিস অফ রোটেশন থেকে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর। বুঝা গেছে? বোঝা গেছে? আর থিটা হচ্ছে এই ধরনের মাধ্যম, এই ধরনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে ওটা হচ্ছে কি থিটা। তাহলে আমরা টর্ক বুঝে ফেলছি, আমরা টর্ক বুঝে ফেলছি, আমরা টর্ক বুঝে ফেলছি। ব্রিলিয়েন্ট। টর্ক বুঝার পরে আমরা সামনের দিকে যাব। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা লিনিয়ার যে কেস আছে, আমরা লিনিয়ার কেস বা লিনিয়ার ফিজিক্স এর সাথে আমরা যদি একটু অ্যাঙ্গুলার ফিজিক্স এর তুলনা করি, লিনিয়ার ফিজিক্স এন্ড অ্যাঙ্গুলার ফিজিক্স।
ওকে, তো আমরা লিনিয়ার আর অ্যাঙ্গুলার, হ্যাঁ লিনিয়ার আর অ্যাঙ্গুলার আমাদের কাছে এখানে মধ্যে ইকুইভ্যালেন্ট টার্ম গুলো বুঝতে হবে। ঠিক আছে, আমরা দেখবো যে লিনিয়ার আর অ্যাঙ্গুলারের অনেক ফর্মুলা মিলে, একদম মিলে, জাস্ট পার্থক্য কোথায়, জাস্ট পার্থক্য হচ্ছে টার্ম গুলাতে। ঠিক আছে, লিনিয়ারের মধ্যে আমরা মাস ইউজ করি যেখানে, অ্যাঙ্গুলারে সেখানে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ইউজ করব। মোমেন্ট অফ ইনারশিয়া কি, এটা আজকে ক্লাস আমরা পড়বো। লিনিয়ারে ভেলোসিটি যেখানে ইউজ করি, অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার মোশনে আমরা সেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউজ করি। ঠিক আছে, এবার লিনিয়ারে যেখানে আমরা অ্যাক্সেলারেশন ইউজ করি, অ্যাঙ্গুলার মোশনে সেখানে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইউজ করব। লিনিয়ারে আমরা অ্যাক্সেলারেশন ইউজ করি যেটা হচ্ছে এ, আর এখানের মধ্যে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইউজ করি, এখানের মধ্যে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইউজ করি, এখানে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইউজ করি। ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কি দিয়ে ডিনোট করা হয়, পড়াইছিলাম, আলফা দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, ভেরি গুড। এরপরে আমরা মাস বললাম, এটা বললাম, কি আছে, মোমেন্টাম। মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিনোট করি না, আর আমরা এখানের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়বো, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা ডিনোট করি এল দিয়ে। অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কি ডিনোট করি, এল দিয়ে, এল। অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এরপর হচ্ছে ফোর্স। লিনিয়ারে আমরা ফোর্স ইউজ করি, আর অ্যাঙ্গুলারে আমরা টর্ক ইউজ করি। তুমি দেখবো অনেক ফর্মুলা মিলবে, অনেক ফর্মুলা মিলবে, অনেক 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 ফর্মুলা মিলবে সামনে, কল্পনার বাইরে ফর্মুলা মিলবে। ঠিক আছে, কল্পনার বাইরে ফর্মুলা মিলবে। আসো, ফর এক্সাম্পল এফ সমান সমান এম এ না, এটা কিসের জন্য, লিনিয়ার ফিজিক্সের জন্য। তাহলে অ্যাঙ্গুলারের জন্য কি হবে, এফ এর পরিবর্তে বসাতে হবে টাউ মানে টর্ক, মাসের পরিবর্তে বসা হবে মোমেন্ট অফ ইনারশিয়া, অ্যাক্সেলারেশনের পরিবর্তে বসাতে হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। শেষ, ভেরি গুড। এরপরে আসো, এরপর আমরা পড়বো হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া পড়বো। ঠিক আছে, আসো, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে আসলে কি বোঝায় না, মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে বোঝায় হচ্ছে একটা, ধরো অবজেক্ট আছে, যেটা ধরো কি আছে, যে সার্কুলার মোশন আছে, হ্যাঁ, ধরো আমি কোন একটা অবজেক্টে কোন একটা দড়ির সাথে পেঁচা গোল গোল ঘুরাইতেছি, হ্যাঁ, গোল গোল ঘুরাইতেছি কোন একটা অবজেক্টকে দড়ির সাথে পেঁচা, যেমন ধরো আমার এই এয়ারপোর্টটাকে, ধরো এটাকে আমি কি করতেছি, গোল গোল ঘুরাইতেছি, হ্যাঁ, এটা একটু আস্তে আস্তে, কারণ দামি জিনিস তো। তা আসো, গোল গোল ঘুরাইতেছি, তো কোন একটা অবজেক্ট যদি আমি গোল গোল ঘুরাই, হ্যাঁ, এখন সে মানে সে মোশনে থাকা অবস্থায় তাকে থামানো কতটা কঠিন, সে মোশনে থাকা অবস্থায়, সে সার্কুলার মোশনে থাকা অবস্থায় তাকে থামানো কতটা কঠিন, এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এটাই হচ্ছে কি, মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া থেকে আমরা কিসের ধারণা পাই, মোমেন্ট অফ ইনারশিয়া থেকে আমরা ধারণা পাই যে একটা আহ, একটা স্ট্যাটিক একটা অবজেক্ট আছে যেটা সার্কুলার মোশনে আছে, হ্যাঁ, সার্কুলার মোশনে থাকা একটা স্ট্যাটিক অবজেক্টকে, স্ট্যাটিক সরি সার্কুলার মোশনে থাকা একটা অবজেক্টকে স্ট্যাটিক করা কতটা কঠিন, অথবা স্ট্যাটিক কোনো অবজেক্টকে সার্কুলার মোশনে নেওয়া কতটা কঠিন, এটা আমরা বুঝবো মোমেন্ট অফ ইনারশিয়া দিয়ে। কোন একটা অবজেক্টের যদি মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হয়, কোন একটা অবজেক্টের যদি মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হয়, কোন একটা অবজেক্টের যদি মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হয়, তার মানে হচ্ছে সে যদি স্ট্যাটিক থাকে তাহলে তাকে, ধরো ফর এক্সাম্পল দুইটা অবজেক্ট আছে তোমার কাছে, কয়টা অবজেক্ট, দুইটা অবজেক্ট, একটার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি আর একটার মোমেন্ট অফ ইনারশিয়া কম, তাহলে যার মোমেন্ট অফ ইনারশিয়া বেশি, হ্যাঁ, তাকে স্ট্যাটিক থেকে সার্কুলার মোশনে ঘুরানো কঠিন, তাকে সার্কুলার মোশন থেকে স্ট্যাটিক করাও কঠিন। মানে সে যখন বসে আছে তাকে সেখান থেকে ঘুরানোটাও কঠিন, আবার সে যখন ঘুরবে তখন ঘুরা থেকে তাকে থামানোটাও কঠিন। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এবার স্বাভাবিক অ্যাজ এক্সপেক্টেড আমাদের বইয়ের মধ্যে ডেফিনিশন নেই, আমাদের বইয়ের মধ্যে আমাদের বইয়ের মধ্যে ডেফিনিশন হচ্ছে, যদি কোনো একটা অবজেক্ট থাকে এম, সেটা যদি অ্যাক্সিস অফ রোটেশন থেকে আর দূরত্বে থাকে, তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এমআর স্কোয়ার। বলো বুঝছো কিনা, মানে বইতে এই ডেফিনিশন দিতে কি করার আছে আর?
ঠিক আছে, তাও যেখানে যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড তোমার আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন আসবে, যেমন ধরো 2 নম্বরের কোশ্চেন আসছে, সেখানের মধ্যে তুমি এই কথাগুলো লিখবা যে যদি যদি তোমার হ্যাঁ বি তে যদি আসে আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন আসে, কমন আসবে, কমন আসবে, কমন আসার জন্য পড়তে হবে, না পড়লে কোথায় কমন আসবে তোমার কাছে টেস্ট পেপার। হ্যাঁ টেস্ট পেপার এগুলো টেগুলো করতে হবে, বি নাম্বার এ নাম্বার বি নাম্বার এগুলো খেলার কথা না, তোমার পরীক্ষা প্রায় প্রায় তোমার 32 40 ওখানে। হ্যাঁ এটা এটা খুব খারাপ ট্রেড, খুব খারাপ। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বুঝছি, একটা অবজেক্ট আছে তার মাস এম, সে সে এক্স অফ রোটেশন থেকে আর দূরত্বে আছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কয়ার। ঠিক আছে, এম হচ্ছে মাস অফ অবজেক্ট, আর আর হচ্ছে কি, এটাকে ক্যাপিটাল আর দিতে পারো, অনেক জায়গায় ক্যাপিটাল আর দেয়, এই জায়গায় ক্যাপিটাল আর ইউজ করে, ক্যাপিটাল আর ইউজ করাটাই আসলে হচ্ছে সবচেয়ে সেরা, ক্যাপিটাল আর ইউজ করা। সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম, আচ্ছা তুমি একটা জিনিস বলো, ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন আর রেডিয়াসের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, সেম তো। তুমি তুমি সেম তো, তুমি ধরো এটা হচ্ছে তোমার অ্যাক্সিস অফ রোটেশন, এবার ধরো এটা এরকম করে ঘুরতেছে, ঠিক না? তাহলে এটা যে সার্কেলটা তৈরি করছে, ওই সার্কেলের রেডিয়াস কি? এটা না? তো আবার অ্যাক্সিস অফ রোটেশন থেকে এই প্রান্তের দূরত্ব কি? এটাই তো। ভেরি গুড। তো রেডিয়াস আর ডিসটেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন কোনটা একই জিনিস, ঠিক আছে? তো ডেফিনেশনটা তুমি কিভাবে দিতে পারবা? ডেফিনেশনটা দিতে পারবা, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ an object is the product of its mass and square of its distance from axis of rotation। লিখেই দিই। বুঝছো? ক্লিয়ার? এবার আমরা কয়েকটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, কয়েকটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। হ্যাঁ, বের করবো না, জাস্ট ফর আই হ্যাভ নো আইডিয়া, আসলে আইডিয়া। ওকে, প্যারা নেই। ওকে, তো আমরা আসি প্রথমে, ধর একটা পয়েন্ট, পয়েন্ট একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টের মাস হচ্ছে এম, ওই পয়েন্টের এক্সিস অফ রোটেশন থেকে দূরত্ব হচ্ছে আর, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কি, পয়েন্ট, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কয়ার। এখানের মধ্যে এক্সিস অফ রোটেশন কোনটা? এখানে কোন স্ট্রেট লাইন আজকে আঁকছি তো না, এটা হচ্ছে ধরো এক্সিস অফ রোটেশন, আর পয়েন্ট ধরো কোথায় আছে? এখানে আছে, তাহলে রেডিয়াস কি হবে? এটা, হ্যাঁ, এটা হচ্ছে কি রেডিয়াস, আর পয়েন্টের মাস হবে কি এম, পয়েন্ট একটা সার্কুলার পাতে ঘুরতেছে।
পয়েন্ট একটা সার্কুলার পাথে ঘুরতেছে, পয়েন্ট একটা সার্কুলার পাথে ঘুরতেছে, পয়েন্ট একটা সার্কুলার পাথে ঘুরতেছে, পয়েন্ট একটা সার্কুলার পাথে ঘুরতেছে। ওকে, সার্কুলার পাথে ঘুরতেছে, সার্কুলার পাথ। সার্কুলার পাথটা কিছুটা দেখতে এরকম হবে, ঠিক না? আর বাবা ইলিপসের মতন, এটা তো জাস্ট 3D আঁকতেছি বলে ইলিপস দেখাচ্ছে, বাট সার্কুলার পাথই দিন শেষে। সেটা কি সার্কুলার পাথ, জাস্ট 3D দেখাচ্ছি আর কিছু না, একটু 3D ভাবে আঁকছি। বোঝা গেছে? এটা হচ্ছে পয়েন্ট অবজেক্ট। পয়েন্ট অবজেক্টের জন্য কি হবে? এমআর স্কয়ার। পয়েন্ট অবজেক্টের জন্য কি হবে? এমআর স্কয়ার। এরপর হচ্ছে সিলিন্ডার, এরপর হচ্ছে সিলিন্ডার দাও। আর তো এখানে ছোট দিছে, এখানেও ছোট দিতে পারো, সমস্যা নাই। যদি এখানে ক্যাপিটাল দিতে তাহলে এখানেও ক্যাপিটাল দিতাম। এরপর আসো সিলিন্ডার। তো সিলিন্ডার কিন্তু আবার দুই রকম হইতে পারে। একটা হচ্ছে তোমার ফাঁপা, হ্যাঁ, একটা হচ্ছে তোমার ফাঁপা, মানে যেটার মধ্যে কি নাই, যেটার মধ্যে ধরো তোমার এই, যেটার মধ্যে কোনো মেটেরিয়াল নাই, যেটা ধরো একদম ফাঁপা। হ্যাঁ, তুমি তুমি একটা পেজ নিয়ে, তুমি একটা পেজ না, পেজটা কি করো, কানেক্ট করো। ফর এক্সাম্পল আমি এই পেজটা নিলাম, আমি এই পেজটাকে কি করলাম, এই পেজটাকে রোল করে একটা কি বানালাম, একটা সিলিন্ডার বানালাম। তো পেজটাকে যদি আমি রোল করে একটা সিলিন্ডার বানাই, পেজটা অবশ্যই অবশ্যই কেমন সিলিন্ডার তৈরি করবে? একটা ফাঁপা সিলিন্ডার তৈরি করবে। কেন একটা ফাঁপা সিলিন্ডার হবে এটা? বিকজ এই সিলিন্ডার এখানে কি নাই, এখানের মধ্যে কোনো ম্যাটেরিয়াল নাই, কোনো সাবস্টেন্স নাই, ঠিক আছে? যে সিলিন্ডারটা ফাঁপা, ফাঁপা, এটা কি ফাঁপা। ফাঁপাকে কি কি বলা তো, আচ্ছা এটাই হোক, ফাঁপা। হ্যাঁ, এমটি সিলিন্ডার, ভেরি গুড। এমটি সিলিন্ডার, এমটি সিলিন্ডার, ঠিক আছে? তো এমটি সিলিন্ডার, তো এমটি সিলিন্ডার, এমটি সিলিন্ডার রোটেট করতেছে উইথ রেসপেক্ট টু ইটস অ্যাক্সিস। এই বিষয়টা মাথায় রাখতে হবে, উইথ রেসপেক্ট টু ইটস অ্যাক্সিস, মানে তার তার ঠিক মাঝখান দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, সেই অ্যাক্সিসের সাপেক্ষে সে রোটেট করতেছে। এই বিষয়টা কিন্তু খুব বেশি মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ অ্যাক্সিসের উপরেই মূলত তোমার, অ্যাক্সিসের উপরে কি ডিপেন্ড করবে? মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করবে। তুমি যদি অ্যাক্সিস চেঞ্জ করে দাও, মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে। তো এখন আমরা বলছি এমটি সিলিন্ডার। হ্যাঁ, এমটি সিলিন্ডার। তো এমটি সিলিন্ডারের ক্ষেত্রে তোমার অ্যাক্সিস অফ রোটেশন ধরছি মাঝখানটাকে, মানে সিলিন্ডার তার নিজের অ্যাক্সিসে কি করতেছে, রোটেট করতেছে। পৃথিবী কি করে, একটা ডায়াগোনাল মোশন করে, সরি একটা ডায়াগোনাল মোশন করে, মানে নিজের অ্যাক্সিসে ঘোরা। একটা অ্যানুয়াল মোশন করে। অ্যানুয়াল মোশন কি, পুরো সূর্যের চারপাশে ঘোরা, এটা হচ্ছে অ্যানুয়াল মোশন। আর ডায়াগোনাল মোশন কি না, ডায়াগোনাল মোশন হচ্ছে যে নিজের অ্যাক্সিসে ঘোরা। তো এমটি সিলিন্ডারটাও কি করছে, নিজের অ্যাক্সিসে ঘুরতেছে। এমটি সিলিন্ডারটাও কি করতেছে, নিজের অ্যাক্সিসে ঘুরতেছে। এমটি সিলিন্ডারও নিজের অ্যাক্সিসে ঘুরতেছে। এবার এমটি সিলিন্ডার যখন নিজের অ্যাক্সিসে ঘুরবে, সরি, তখন আমরা রেডিয়াস কাকে ধরবো, তখন আমরা রেডিয়াস ধরবো এটাকে। এটা কি ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন বা রেডিয়াস। তো এই ক্ষেত্রে তোমার, এই বোকা আমি টর্ক পরে দিছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এম আর স্কোয়ার। যদি এখানে স্মল আর দাও তাহলে স্মল আর স্কোয়ার। বুঝছো? ওকে, তাহলে এরপরে হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, হ্যাঁ, জিনিস চিন্তা করো, তোমাকে চিন্তা করার সুযোগ দিছি। রিং আছে না, রিং, আমরা হাতে রিং করি না? ওই যে রিং আছে, রিংটা কি সিলিন্ডার না? সিলিন্ডার না? বুঝি নাই? তুমি না পড়ো না, কিন্তু রিং কি সিলিন্ডার নাকি সিলিন্ডার না? অবশ্যই সিলিন্ডার, অবশ্যই সিলিন্ডার হবে। তাহলে রিং এর জন্য আলাদা করে পড়ার দরকার আছে? মানে তুমি যদি এই সিলিন্ডারটাকে ছোট করে দাও, এটা একটা রিং হয়ে যাবে। তুমি ধরো এই সিলিন্ডারটাকে কি করে দিছো, ছোট করে দিছো, এটা একটা রিং হয়ে গেল। ঠিক আছে, এটা কি হইলো, একটা রিং হয়ে গেল। তাহলে এখানের মধ্যে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, সিলিন্ডারেরটাই হবে। এখানেও মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, সিলিন্ডারেরটাই হবে। অবশ্যই অবশ্যই অ্যাক্সিস অফ রোটেশন গুলো মাথায় রাখবা, কোন অ্যাক্সিস অফ রোটেশনের জন্য তুমি কেমন মোমেন্ট অফ ইনার্শিয়া পাচ্ছ, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, রেডিয়াস হবে এটা, আর এম হচ্ছে কি এটার মাস, রিং এর মাস।
তাহলে একই ফর্মুলা বিশিষ্ট যে একই ফর্মুলা বিশিষ্ট যেগুলো থাকবে ওগুলো তোমাকে আমি একসাথে দিয়ে দিব, ঠিক আছে? আসো, এরপরে হচ্ছে তোমার রড 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 ROD রড। এটা রড বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে, মানে রডের মতন দেখতে যে কোনো কিছুর জন্য এটা খাটবে। তাহলে এখানে অ্যাক্সিস অফ রোটেশনটা আমরা দিয়ে দিই। অ্যাক্সিস অফ রোটেশন হবে, ওকে, অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। এবার রড রড দেখতে কিরকম? ওকে, এটা হচ্ছে রড। এটা হচ্ছে রড, ঠিক আছে? এবার আহ, এই যে রডটা রোটেট করবে, হ্যাঁ, রডটা যে রোটেট করবে, রডটার জন্য রেডিয়াস কি হবে? রডটার জন্য রেডিয়াস হবে এতটুকু, ক্লিয়ার? এটা হচ্ছে রেডিয়াস। আর রডের মাস কি? এম। রডের মাস কি? এম। এবার রডের জন্য তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? রডের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/3 এম। দেখো, এখানের মধ্যে যে রেডিয়াসটা আছে এটা কি রডের লেন্থের সমান না? এখানে যে রেডিয়াসটা আছে এটা কি রডের লেন্থের সমান না? অবশ্যই রডের লেন্থের সমান, তাই বলে 1/3 ml স্কয়ার। মানে আমরা আর এর পরিবর্তে কি ইউজ করব? এল ইউজ করব, বিকজ এখানে রেডিয়াস যা রডের লেন্থ তা। আমাদের কাছে বুঝতে হবে যে এখানে আমরা লেন্থ দিয়ে কাজ করব, এই কারণে আমরা আর এর পরিবর্তে এল ব্যবহার করব, ঠিক আছে? ওকে, বুঝছো? ভেরি গুড। এবার এবার তোমাকে আমি একটা জিনিস শেখাবো, এটা কাউরা বলবা না, ঠিক আছে? মান সম্মান আমার যাবে। ওকে, তো এটা কি বলো, এখানে কি লিখছি আমি? 12। একসাথে করলে কি হয়? আর হয়। তার মানে আর কে মাঝখান দিয়ে ভেঙে দিলে কি হবে? 12। আর কে মাঝখান দিয়ে ভেঙে দিলে কি হবে? 12। তার মানে হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন যদি মাঝখানে হয়, 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 তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? 1/12 স্কয়ার। বুঝছো কেন 12 আসতেছে? কারণ অ্যাক্সিস অফ রোটেশন মাঝখানে, ঠিক আছে? বুঝছো? এবার আসো, এবার আমরা করবো হচ্ছে প্লেট। কি করবো? প্লেট। প্লেট, তুমি জিনিস চিন্তা করো, তুমি যদি একটা রডকে চওড়া করে দাও, তুমি কিন্তু প্লেট পাবা। এখানে যে রড গুলো দেখাইছি, এবার রডটাকে ধরো তুমি কি করে দিছো? চওড়া করে দিছো, তুমি কি পাবা? প্লেট। কি পাবা? প্লেট। প্লেট পাবা, প্লেট প্লেট প্লেট। তো এটার জন্য তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? সেম। মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? সেম। মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 1/3 ml স্কয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? 1/3 ml স্কয়ার। সাধারণত প্লেটের জন্য এটা আসলে আসে না, বুঝছো? এটা কখনো আসলে আসে না, বুঝছো? এবার একটা বিষয়, যে প্লেটের ক্ষেত্রে তোমার একটা লেন্থ থাকে আবার একটা ব্রেড থাকে, মাথায় রাখবা। একটা লেন্থ আছে আর একটা কি আছে? ব্রেড আছে, আর একটা ব্রেড আছে, বুঝা গেছে? একটা লেন্থ আছে আর একটা ব্রেড আছে, একটা লেন্থ আছে আর একটা ব্রেড আছে। তো তোমার এখানের মধ্যে লেন্থটা ইউজ হবে এল স্কয়ার, ঠিক আছে? তো আবার এই ক্ষেত্রে আসি আমরা, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব? এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা প্লেট তৈরি করব। ওকে, তাহলে এখানের মধ্যে লেন্থ, এখানের মধ্যে একটা লেন্থ আছে, সেটা হচ্ছে কি? এটা এটা হচ্ছে লেন্থ। আবার এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে ব্রেড। এবার এক্ষেত্রে তোমার এটাই হবে দিন শেষে এমএল স্কয়ার, এটাই হবে দিন শেষে এমএল স্কয়ার। কিন্তু যদি আমি কি করি, যদি আমি অ্যাক্সিস অফ রোটেশনটাকে এখানের মধ্যে একটা কাহিনী করি, যদি আমি অ্যাক্সিস অফ রোটেশনটাকে মাঝখান বরাবর দিয়ে দিই, কিন্তু এভাবে না, এইভাবে, ঠিক আছে? এখন এখন অ্যাক্সিস অফ রোটেশন কি ভার্টিক্যাল, যদি অ্যাক্সিস অফ রোটেশনটা হরিজন্টাল হয়, যদি অ্যাক্সিস অফ রোটেশনটা হরিজন্টাল হয়, ঠিক আছে?
আক্কেল বুদ্ধি তোমার আক্কেল বুদ্ধির উপর ছেড়ে দিও, বুঝছো বিষয়টা? পুরোপুরি তোমার আক্কেল বুদ্ধির উপর ছেড়ে দিও। দেখো, আম, আচ্ছা আগে আমি ড্র করি। এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে ব্রেথ। ওকে, এবার বাবা একদম সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করবো, ঘুরে দাও, বলো এটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? জাস্ট একটা তফাৎ আছে, যেখানে এল ওখানে বি চলে আসছে। তাহলে ফর্মুলা যেখানে এল ওখানে বি বসবে। ভেরি গুড। তাহলে এটাকে আমি আবার ভদ্র করে ফেলি। তাহলে ফর্মুলা যেখানে কি আছে, এল আছে, ওখানে কি চলে আসবে? বি চলে আসবে। বোঝা গেছে? ভেরি গুড। এরপর হচ্ছে ডিস্ক। এরপর হচ্ছে ডিস্ক। ডিস্ক বুঝি তো? আমরা সিডি ডিস্ক করছি না, সিডি ডিস্ক দেখছি না আগের যুগে যখন গেম খেলতাম? সিডি ডিস্ক আগে তো সিডি ড্রাইভ ছিল, এখন তো সিডি ড্রাইভ নাই। এখন সিডি ড্রাইভ নাই। আগে এক সময় সিডি ড্রাইভ বলে নাই, কি একটা বলে তো, ওই ল্যাপটপের মধ্যে থাকতো যে ওই বাটন একটা প্রেস করলে বের হইতো। হ্যাঁ, আমার পুরান ল্যাপটপে ছিল। আমার আমার নতুন ল্যাপটপ একটা তো নাই এটা। এটা ওই দিন আমার ভার্সিটির একজন মেয়ের ল্যাপটপে দেখতেছিলাম যে এটা আছে। আমি এটা দেখে হঠাৎ করে আমি নস্টালজিক ফিল করা শুরু করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পুরান ল্যাপটপ। এখন আমার একটা ল্যাপটপে ওটা ছিল, আমি ওটা সরাই ওখানের মধ্যে এসএসডি বসাই দিছি। ও, এসএসডি তো ভাই একটা মানে নিনজা টেকনিক। তোমার তোমার এসএসডি তো একটা নিনজা টেকনিক। তুমি পুরান থেকে পুরান জেনারেশন ল্যাপটপকে তুমি এসএসডি লাগাই, তুমি 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 কি কি বানাই বলতে পারো কল্পনার বাইরে। তোমার এটা র্যামের মতন এক্সপেন্সিভ পড়বে না, আবার এটা কাজ করে দিবে দিন শেষে। আমার দুইটা পিসি আছে, একটা হচ্ছে তোমার 16 জিবি 512 জিবি, আর এটা হচ্ছে এসএসডি। আর একটা হচ্ছে 8 জিবি 256 জিবি এসএসডি। এটা হচ্ছে তোমার কোর i5, এটা হচ্ছে i5 11 জেন, আর নিচেরটা হচ্ছে i7 8 জেন। আমি মূলত নিচেরটা ইউজ করি, আমি উপরেরটা ইউজ করি না, আমি এটা ইউজ করি, এটা ইউজ করি না। আর ডেডিকেটেড গ্রাফিক্স তোমার এটাতে আছে, মেবি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আবাস, আসো ডিস্ক। হ্যাঁ, তো ডিস্কে আসে। তো ডিস্কের জন্য কি হবে? ডিস্কের জন্য হবে হাফ এম আর স্কোয়ার। ডিস্কের জন্য কি হবে? হাফ এম আর, হাফ এম আর স্কোয়ার। আর কি হবে? এই রেডিয়াসটা, এটাই হচ্ছে আর, হাফ এম আর স্কোয়ার। বোঝানোর কিছু না। এরপরে হচ্ছে তোমার আহ একটা ছিল এমটি সিলিন্ডার, একটা ছিল কি এমটি সিলিন্ডার, আর একটা কি হবে? না, অকুপাইড সিলিন্ডার হবে না, কি একটা বলে ভুলে গেছি। আচ্ছা যেটাই হোক, সিলিন্ডার লিখলাম, ওটা এমটি হইলে এটা জাস্ট কি হবে? এটা ফিল্ড হবে আর কি। হ্যাঁ, ওকে। তো এটা যদি ফিল্ড হয়, তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য এটাই হবে হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, হাফ এম আর স্কোয়ার। না, এমটির জন্য সেম ছিল না, এমটির জন্য ছিল শুধুমাত্র এম আর স্কোয়ার। ঠিক আছে, তুমি চিন্তা করো না,
আচ্ছা চিন্তা করার দরকার নেই আপাতত, চিন্তা করতে গেলে তো মাথা বলে যাবে। এবার আসো, এবার হচ্ছে তোমার হলো স্ফিয়ার ছিল, সরি হলো সিলিন্ডার হবে, হলো সিলিন্ডার। আচ্ছা সরি সরি, হলো মানে হচ্ছে খালি, হলো মানে হচ্ছে খালি। ও ভেরি গুড বাসে বাসে, হলো মানে হচ্ছে খালি। ঠিক আছে, হলো মানে হচ্ছে খালি। এটা সলিড বুঝাবে, সলিড সিলিন্ডার বা এরকম কিছু একটা ছিল। যেটাই হোক তুমি বুঝবা, ঠিক আছে। হলো বা এমটি বললে তো তুমি বুঝতে গেছো যে ওটার মধ্যে কিছু নাই। আর যদি অন্য কিছু বলে তার মানে ওটার মধ্যে আছে, ঠিক না? এবার আমরা করবো হচ্ছে স্ফিয়ার। এবার আমরা কি করবো? স্ফিয়ার। তো বলবো হচ্ছে হলো স্ফিয়ার। স্ফিয়ার তো বুঝি আমরা। ফুটবল, ফুটবল কি একটা হলো স্ফিয়ার? ফুটবল কি একটা হলো স্ফিয়ার? তো স্ফিয়ার কিভাবে আঁকবো আমরা? স্ফিয়ার শুধু একটা সার্কেল আঁকিয়ে দিলে হবে? এটা যে স্ফিয়ার, এর জন্য কি করতে হবে? একটু, হ্যাঁ, আর বললাম না কিছু, এত টাইম আছে? তো এটা তুমি একটা দিলা, এন্ড দেন তুমি এটাই কি করলা, এখানে মাঝখানে একটা ইলিপ্টিক্যাল অংশ দাও, এন্ড এটা তো একটা আহ, একটা তোমার স্ফেরিক্যাল ইলিউশন তৈরি করবে, ঠিক আছে? এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/3 mr²। ওকে, এরপরে যদি তোমার কি হয়, সলিড স্ফিয়ার হয়। সলিড স্ফিয়ার মানে কি, মানে যেটার মধ্যে, যেটা ফিল্ড আপ, হ্যাঁ, সলিড স্ফিয়ার। সলিড বোঝানো কিছু নাই, জাস্ট এই সেম ফিগারটাই দিব। এরপরে এটা হবে কি, এটা হবে তোমার 2/5 mr²। 2/5 mr²। এবার আমরা করবো হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। পড়ো না বাবা, আপাতত পড়ো। সিকিউ যখন করাবো তখন তুমি দেখবা আসলে কোনটা কোনটা লাগতেছে। সিকিউ তো মেইনলি তুমিই করবা, আমি তো 4-5টা করাই দিব, বাদ এগুলো তোমার হোমওয়ার্ক দিব। দেখো না, আমি যে 4-5টা করাবো এগুলাই অনেক আগুন আগুন হবে। একটাও বোর্ডে আসে নাই কখনো, বাট সবগুলোই ভেরি পাওয়ারফুল। এবার বোর্ডে আসে নাই কেন? কারণ হলো আমার বানানো, কারণ হলো আমার বানানো, এই কারণে বোর্ডে আসে নাই। মানে হচ্ছে ওই টাইপের আসছে, কিন্তু ওগুলো আসে নাই। আমি হচ্ছে একটা স্টেম দিব, ওই স্টেম থেকে তোমাকে 8-10টা কোয়েশ্চেন দিব, মাথায় রাখবে যে ওই টাইপের প্রশ্ন থেকে 8-10টার বাইরে প্রশ্ন আসবেই না আমার। আর যদি আসেও সমস্যা নাই, ওই কনসেপ্ট দিয়ে তুমি মিলাই ফেলতে পারবা। আমি ওরকম করেই বানাইছি, আমি ওরকম ফুদ্দু ফুদ্দু কোয়েশ্চেন গুলো রাখি নাই, যেগুলোর জন্য মানে সময় অপচয় হবে। যেটাই হোক, আমরা পর্দায় আসি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো আসো, এটা একটা ফুদ্দু কনসেপ্ট। তো এখানের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, তোমার একটা অবজেক্ট আছে, তুমি এটাকে অনেকভাবে ঘুরাইতে পারো। ফর এক্সাম্পল, একটা যদি ইজি একটা অবজেক্ট, ধরো আমার এই লাইট একটা অবজেক্ট, এটাকে তুমি অনেকভাবে ঘুরাইতে পারো। ফর এক্সাম্পল, আমি কয়েকটা অ্যাক্সিস চিন্তা করতে পারি। ধরো উপর থেকে নিচের দিকে যাচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আমি এদিক বরাবর একটা অ্যাক্সিস চিন্তা করতে পারি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো উপর থেকে নিচের দিকে যাচ্ছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর ডানে বামে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে সামনে পিছে হচ্ছে কি, সামনে পিছে হচ্ছে জেড অ্যাক্সিস, সামনে পিছে হচ্ছে জেড অ্যাক্সিস। এবার এবার এটা যদি এভাবে ঘুরে, তার মানে এটা ওয়াই অ্যাক্সিস কে অ্যাক্সিস অফ রোটেশন বানাইছে, ঠিক না? ঠিক আছে, এবার এটা যদি এভাবে ঘুরে, তাহলে এটা এক্স অ্যাক্সিস কে অ্যাক্সিস অফ রোটেশন বানাইছে, ঠিক না? যদি এটা এভাবে ঘুরে, তাহলে এটা জেড অ্যাক্সিস কে অ্যাক্সিস অফ রোটেশন বানাইছে। তো দেখো, এটাকে এভাবে ঘোরানোতে একটা ডিফিকাল্টি আছে, মানে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে ঘোরানোতে একটা এক টাইপের ডিফিকাল্টি আছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ঘোরানোর মধ্যে আরেক প্রকার ডিফিকাল্টি আছে, এন্ড দেন জেড অ্যাক্সিস এর রেসপেক্টে ঘোরানোতে একটু ডিফারেন্ট টাইপের ডিফিকাল্টি আছে। তো রোটেশনের ডিফিকাল্টি এটাই কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক না? তো যেহেতু তিনটা অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশন তিন রকম হচ্ছে, তাহলে তিনটা অ্যাক্সিস এর রেসপেক্টে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াও ডিফারেন্ট হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াও ডিফারেন্ট হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াও ডিফারেন্ট হবে। তো এখানের মধ্যে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে
একটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আইএক্স, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আইওয়াই। এই দুইটার সামেশন হবে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝছো? ইজি একদম। একদম ইজি, ঠিক আছে। সামেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, summation of moment of inertia, summation of moment of inertia, summation of moment of inertia along two perpendicular axes, along axes perpendicular to each other, will be equal to the moment of inertia perpendicular, moment of inertia with respect to axes perpendicular to those axes. খুবই ঘুরানো পেঁচানো একটা ডেফিনিশন, ঠিক না? সহজ ভাষায় হচ্ছে দুইটা অ্যাক্সেস আছে, একটা হচ্ছে যে কোনো দুইটা অ্যাক্সেস আছে যে দুইটা পরস্পর পারপেন্ডিকুলার, তাদের 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 রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে ওই দুইটাকে অ্যাড করলে আমরা আরেকটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, আর সেটা হবে ওই দুইটা অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস আছে তার রেসপেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, ওকে। বলো ডেফিনিশনটা যেটা লিখছে এটা বুঝছো কিনা, আর এটা লিখে আসতে পারবা কিনা, বুঝছো? ওকে, ব্রিলিয়ান্ট। এরপরে হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখবে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি হবে, যে আননোন সমান সমান নোন প্লাস এমডি স্কয়ার। What is theorem spelling? What is the spelling of theorem? Oh, REM. Sorry. আরে আমার স্পেলিং মিস্টেকের সাথে আমার অনেক মানে গভীর সম্পর্ক। Spelling- বুঝলি নাই? হ্যাঁ, ধরে নিতে পারো। আচ্ছা আসো, তো ধরো তোমার একটা অবজেক্ট আছে, ইট কুড বি এনি অবজেক্ট, হ্যাঁ? একটা অবজেক্ট নাও, ধরো এটা একটা অবজেক্ট, সুন্দর হয় নাই? হ্যাঁ, এটা একটা অবজেক্ট। এবার এই অবজেক্টের একটা অ্যাক্সিস অফ রোটেশন দাও, এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? এবার এই অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে তার অ্যাক্সিস অফ রোটেশনের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ধরো, অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ধরো আই, এটা ধরো তুমি জানো, এটা ধরো তুমি জানো। এরপরে আরেকটা অ্যাক্সিস নাও যেটা ধরো এটার প্যারালাল, ওটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ধরো I1। এবার ধরো তুমি এটা জানো না আর তুমি এটা জানো, তাহলে তুমি কিভাবে বের করবে I1?
তুমি I1 বের করবে হবে I1 সমান সমান I প্লাস মোহাম্মদ স্কোয়ার। এবার মোহাম্মদের এম কি? মোহাম্মদের এম হচ্ছে এই অবজেক্টের মাস, আর ডি হচ্ছে যে কি? ডি হচ্ছে distance between the parallel axis. 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 এবার মাথায় রাখবা যে নোন যেটা আছে, নোনটা সবসময় কি হবে? নোনটা সবসময় সেন্টার অফ মাস দিয়ে পাস হবে। সেন্টার অফ মাস কি? সেন্টার অফ মাস হচ্ছে অবজেক্টের মাস যে পয়েন্টের চারপাশে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি এই পেনটার কথা চিন্তা করি, হ্যাঁ, আমি একদম যেখানে আঙ্গুল রাখলে, এখন তো আমার ফ্যান চলতেছে, ইট উড বি ভেরি টাফ টু ব্যালেন্স ইট। তো ফ্যানটা বন্ধ করি। হ্যাঁ, ধরো আমি এখন একটু ব্যালেন্স করে রাখছি, তো আমার যে পয়েন্ট আমি আঙ্গুলটা দিছি সেখানে হচ্ছে কি সেন্টার অফ মাস এই মুহূর্তে। তো আমার সেন্টার অফ মাস কোথায়? এখন প্রায় মাঝখানে। এন্ড আমি যদি এখন পেনের ক্যাপটা আমি জয়েন করি, পেনের ক্যাপটা দিয়ে দিলাম, হ্যাঁ, পেনের ক্যাপটা দেওয়ার পরে আমি আমার কাছে কি করতে হবে? আমার কাছে এটাকে ব্যালেন্স করার জন্য হ্যাঁ আর একটু ক্যাপের ক্লোজ যেতে হবে, ঠিক আছে? তো আগে আমি এখানে দিছিলাম, এখন আমি এখানে দিছিলাম। সেন্টার অফ মাস কি? সেন্টার অফ মাস হচ্ছে যে পয়েন্টের চারপাশে মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আগে মাঝখানের পয়েন্টের চারপাশে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ছিল, যখন আমি আরেকটা একটু মাস এদিক দিয়ে বাড়াইছি তখন এখানে একটা পয়েন্ট আসছে যেটার চারপাশে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? তো সহজ ভাষা হচ্ছে সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা পয়েন্ট যেটার যে বরাবর তুমি দুইটা ভাগ করলে অবজেক্টকে, এদিকেও মাস একই ওদিকেও মাস একই, কিছুটা এরকম, কিছুটা এরকম, এই ক্ষেত্রে এরকম, স্পেশালি এই ক্ষেত্রে এরকম, বাট নট অলওয়েজ, বাট নট অলওয়েজ। সেন্টার অফ মাস বুঝতেছো যে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের যে পয়েন্টের চারপাশে মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো সেন্টার অফ মাস দিয়ে যদি অ্যাক্স অফ রোটেশনটা থাকে তাহলে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যায়। এবার তার সাথে প্যারালাল অন্য একটা অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করব প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে, আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে বের করব, ঠিক আছে? এটা আমরা কিভাবে লিখতে পারি?
বুঝছো? Summation of moment of inertia with respect to axis passing through center of mass of an object and product of its mass with square of the distance between the axis passing through the center of mass and an axis parallel to its is equal to moment of inertia with respect to that axis. Both from basora kaini. The summation of moment of inertia with respect to axis passing through center of mass of an object and product of its mass with square of distance between the axis passing through the center of mass and an axis parallel to it is equal to the moment of inertia with respect to that axis. তাহলে তুমি এখানের মধ্যে এতটুকু বাদ দিতে পারো, product of mass with square of distance between the axis and an axis parallel to it is equal to moment of inertia with respect to that parallel axis. এভাবে লিখলে এটা আরো সহজ হয়ে যায়, ঠিক না? বোঝা গেছে? এটা কিভাবে লিখবো? এটার ইকুয়েশনটা কেমন হবে? এটার ইকুয়েশনটা এরকম হবে যে আননোন সমান সমান নোন প্লাস এমডি স্কয়ার। ভেরি গুড। প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা পড়ে ফেলছি। এবার হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। কোন একটা অবজেক্টকে যদি তুমি একটা পয়েন্ট চিন্তা করো, পয়েন্টের মোমেন্ট আগে বলো, পয়েন্টের মোমেন্ট অফ ইনারশিয়া কি? পয়েন্টের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এমআর স্কয়ার। পয়েন্টের মোমেন্ট অফ ইনারশিয়া কি? এমআর স্কয়ার। তো তুমি কোন একটা অবজেক্টকে পয়েন্ট চিন্তা করে তার যদি মোমেন্ট অফ ইনারশিয়া এমআর স্কয়ার ধরো, তাহলে আর এর ভ্যালুটা হবে রেডিয়াস অফ গাইরেশন। আর এর ভ্যালুটাই কি হবে? রেডিয়াস অফ গাইরেশন। ঠিক আছে? তো এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি যে যদি আমরা একটা অবজেক্টকে একটা পয়েন্ট অ্যাজিউম করে অ্যাক্সিস অফ রোটেশন থেকে একটা পার্টিকুলার ডিসটেন্সে রাখি এবং যদি তাকে রোটেট করি এবং যদি তার মোমেন্ট অফ ইনারশিয়াটা অ্যাচিভ করি, তাহলে সেই পয়েন্টের অ্যাক্সিস অফ রোটেশন থেকে দূরত্বটাই হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন। ঠিক আছে?
ক্যাপিটাল আর মানে কি রেডিয়াস অফ গাইরেশন, রেডিয়াস অফ গাইরেশন সরি ক্যাপিটাল কে, ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। লিনিয়ার কাইনেটিক এনার্জি কি হাফ এমভি স্কয়ার, তাহলে অ্যাঙ্গুলার কি হবে, কি বসাবো মোমেন্ট অফ ইনার্শিয়া, ভেলোসিটি জায়গায় বসাবো অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কি হয়, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে আই ওমেগা হবে। আই করতে হবে বাবা, আই কিসের উপর নির্ভর করবে, অবজেক্টটা দেখতে কিরকম, এটা সিলিন্ডার নাকি এটা স্ফিয়ার নাকি এটা রড নাকি এটা প্লেট, এটার উপর নির্ভর করবে আই। আর একটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা, সেন্টার দিয়ে যাইতেছে, এডজ দিয়ে যাইতেছে না কোন দিক দিয়ে যাইতেছে, ঠিক আছে। বোঝা গেছে বিষয়টা, ওকে। এবার হচ্ছে নিউটনস ল অফ মোশন। আমার সবচেয়ে সুন্দর লাগে এই চ্যাপ্টারের একটা বিষয়, যে এটা শুরু হয় নিউটনস ল অফ মোশন দিয়ে, আবার শেষ হয় নিউটনস ল অফ মোশন দিয়ে, কিন্তু শেষ হবে অ্যাঙ্গুলার মোশন দিয়ে, মানে নিউটনস ল অফ অ্যাঙ্গুলার মোশন, ঠিক আছে। তো নিউটনস ফার্স্ট ল কি ছিল, ফার্স্ট ল ছিল যে তুমি যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে সে রেস্টে থেকে যাবে, আর যদি সে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তাহলে সে ইউনিফর্ম ভেলোসিটিতে থেকে যাবে। তো এটাকে তুমি যদি অ্যাঙ্গুলার ফর্মে লিখতে চাও, তুমি এটা এইভাবে লিখতে পারো যে একটা অবজেক্ট একটা অবজেক্ট মানে সার্কুলার মোশনে থাকে একটা অবজেক্ট, সার্কুলার মোশনে থাকে একটা অবজেক্টের উপর যদি আমরা কোনো প্রকার ফোর্স বা টর্ক অ্যাপ্লাই না করি তাহলে সে তার স্টেটটা মেনটেন করবে, মানে সে যদি টর্ক অ্যাপ্লাই না করে তাহলে একটা স্ট্যাটিক অবজেক্ট স্ট্যাটিক থেকে যাবে, আর একটা সার্কুলার মোশনে থাকা অবজেক্ট ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, if if no if no external if no external torque is applied, then a irrotational object হবে, আমি তো নিজেও ভুলে গেছি ডেফিনিশনটা। if no external torque is applied then an, দাঁড়া আমি একটু বইটা বাইর করি, ঠিক আছে, বইটা বাইর করি। খাই ফেলতেছি, বুড়ো হয়ে যেতেছি দিনের পর দিন বুড়ো হয়ে যেতেছি। তখন শুরুতে টিউশন করাইতাম, এগুলো মাথার ভিতরে গেঁথে থাকতো। 24 আসলে ভাই বুড়ো হয়ে যেতেছে। আগে চিন্তা করতাম যে আমাদের কলেজের টিচার গুলো এত বছর পড়ানোর পরেও কেন তাদের মাথায় পড়াগুলো থাকে না, এখন বুঝতেছি কেন থাকে না। 2021 সাল। অনেক পোলাপাইন পড়াইছি ভাই, অনেক পোলাপাইন। হম
আমি ভাই জীবনে বহুত কষ্ট করছি, বহুত কষ্ট করছি। এগুলো গল্পগুলো বললে তুমি বিশ্বাসও করবে না কি কি লেভেলের কষ্ট করছি। আচ্ছা তুমি বই দিয়ে বলে নিও, ঠিক আছে? আমি বই দিয়ে খুঁজে পাইছি না। If no external torque is applied, then object at rest stays at rest, and object rotation keeps rotating at uniform angular acceleration. সেকেন্ড ল কি ছিল? ফোর্স rate of change of angular momentum. সরি, ফোর্স ছিল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এখানে কি হবে? টর্ক রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। বুঝছো? টর্ক সমান সমান কি হবে? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। থার্ড ল কি ছিল? এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন ফোর্স। তাহলে এখানে কি হবে? এভরি অ্যাকশন টর্ক হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট টর্ক। লিখতে পারো এভরি টর্ক হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট টর্ক।